নমস্কার, তোমাদের আবার চলে এলাম তোমাদের প্রিয় কাকু, তোমাদের প্রিয় দাদা গল্পের আসরে। আজ এক মারাত্মক ভৌতিক, শুধু ভৌতিক নয়, এক অলৌকিক শিহরণ জাগানো ঘটনা তোমাদের বলবো। সেটা সত্য ঘটনা, কিন্তু এই সত্য কি মিথ্যা এটা বিচার তোমাদের উপর ছাড়বো, তোমরাই বিচার করো। শুরু করলাম ঘটনাটা, শুনতে থাকো। ম্যাড্রাস শহর, আজ থেকে বেশ কিছু বছর আগেকার ঘটনা। ম্যাড্রাস মেডিকেল কলেজ। ম্যাড্রাস মেডিকেল কলেজে খুব নামি নামি ডাক্তার, পড়াশোনায় 10টা মেডিকেল কলেজের মধ্যে ভারতবর্ষে অন্যতম মেডিকেল কলেজ ম্যাড্রাস মেডিকেল কলেজ শীর্ষস্থানে দাঁড়িয়েছিল। সেই মেডিকেল কলেজেরই ঘটনা আজ তোমাদের বলবো, তোমরাই বিচার করবে এটা অলৌকিক না ভৌতিক না কি। মেডিকেল কলেজের যিনি মেন ছিলেন, কর্তৃপক্ষ ছিলেন, তার নাম ছিল মেজর হার্নেল। তিনি যুদ্ধ থেকে রিটায়ার করার পর, আর্মি থেকে রিটায়ার করার পর তিনি এসে এখানে দায়িত্বভার নেন এই মেডিকেল কলেজে। তার অধীনে নামি নামি সব ডাক্তাররা ছিল। মেজর হার্নেল ছিলেন এমডি এফআরসিএস। তার পারদর্শিতা, পড়াশোনায় প্রচন্ড নাম ছিল সেই মেডিকেল কলেজে। তার সাথে যে সব ডাক্তার প্রফেসররা ছিল, ক্লিনিকে বলুন, সার্জারিতে বলুন, মেডিসিনে বলুন, লাইব্রেরিয়ান বলুন, প্রত্যেকেই নামী এবং খুব সৎ ব্যক্তি ছিল। এদের একসময় এই 5 জন ব্যক্তির নাম এক কনফারেন্সে এদের নাম উল্লেখ করে লেখা হয়েছিল ফাইলে। এরা এত নিষ্ঠা এবং সৎ ছিলেন। এরা 18 ঘন্টা কর্মরত থাকত। তারা নিজের শরীরের জন্য এক ফোঁটা চিন্তা করত না। তারা সব সময় অন্যের সেবায় নিয়োজিত থাকত। মেডিকেল কলেজে প্রত্যেকটা ডিপার্টমেন্ট মেজর হার্নেল দুবেলা করে রাউন্ড মারতেন, এবং যখন তখন মেজর হার্নেল যে কোনো ডিপার্টমেন্টে ঢুকে যেত। প্রত্যেকটা ডিপার্টমেন্টের লোক তখন তটস্থ হয়ে থাকত, এই বোধহয় মেজর হার্নেল আসবে। একটা আতঙ্কে ভুগত। মেজর হার্নেলকে সকলে ভয় খেত। তিনি কঠোর অ্যাডমিনিস্ট্রেশন ছিলেন। তিনি পান থেকে চুন খসলেই প্রচন্ড রেগে যেতেন। এইরকমই একদিন কাজের দিন হঠাৎ ল্যাবরেটরি রুম থেকে একটি কঙ্কাল গায়েব হয়ে গেল। খোঁজ খোঁজ খোঁজ, কঙ্কাল আর খুঁজে পাওয়া গেল না। অনেক তদন্ত হলো, অনেক কিছু হলো, কঙ্কালকে আর খুঁজে পাওয়া গেল না। তারপর মেজর হার্নেল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টকে বরখাস্ত করে দিলেন। তবুও খুঁজে পাওয়া গেল না। একদিন দুপুরবেলায় একটু কাজের ফাঁকে একটু অবসর নিচ্ছেন আর মুখে পাইপটা ধরিয়ে পাইপটা খাচ্ছেন। খেতে খেতে ভাবছেন, কে নিল, কোথায় গেল, চিন্তা করছে। এমন সময় একটা বিল্ডিং এর পাশ থেকে একটা চিৎকারের আওয়াজ আসে। সব প্রফেসর, ডাক্তার, কলেজের ছেলেমেয়েরা সব ছুটে গেল। ছুটে গিয়ে দেখে একটি ছেলে করিডরে মৃত অবস্থায় পড়ে আছে। ছেলেটি নাম ফ্রান্সিস। প্রচন্ড মেধাবী স্টুডেন্ট ছিল এই মেডিকেল কলেজে। সে মারাত্মকভাবে ডিসকাশনের কাজ করত, সবাইকে অবাক করে দিত। এত পারদর্শিতা ছিল। গতকাল সকালবেলাও সারাক্ষণ ডিসকাশনে সে
আবদ্ধ ছিল। তারপর সন্ধ্যের পর যে যা ছাত্রছাত্রীরা হোস্টেলে চলে যাওয়ার পর ও সেদিনকার মতো চলে গেছিল। মিস্টার জেনারেল হার্নেল, মেজর হার্নেল মাঝে মাঝে রাতে স্বপ্ন দেখতেন কি করে মেডিকেল কলেজটাকে আরো উন্নত করা যায়, আরো ভালোভাবে সাজানো যায়। প্রত্যেকদিন রাতে স্বপ্ন দেখার ফল আজ এক কলঙ্কের দাগ লাগলো। প্রথম লাগলো ল্যাবরেটরি থেকে একটি কঙ্কাল গায়েব হতে, দ্বিতীয় লাগলো একটি মেধাবী স্টুডেন্ট ফ্রান্সিস হত্যা হওয়ার পর। কে মারল, কিভাবে মারল? শুরু হলো তদন্ত। দেখা গেল 10খানা আঙ্গুল গলার মধ্যে একদম চিপে বসিয়ে দিয়েছে, কোনো মানুষের হাত নয়, অস্বাভাবিক কোনো মানুষের স্কেলিটনের হাত মনে হল। সবাই কিন্তু অবাক হয়ে গেল। জিজ্ঞেস করলো, রামমূর্তিকে ডাকা হলো। রামমূর্তি ওই হোস্টেলের কলেজের দারোয়ান। রামমূর্তি এসে বলল, কালই রাত্রে 1:30টার সময় হঠাৎ এক চিৎকার, চিৎকার। ব্যাস, চিৎকারটা হতেই আমি ছুটে গেছি। বিল্ডিং এর সমস্ত আলো সেই সময় বাতি নিভে গেছিল, কারণ কারেন্ট ছিল না। আমি টর্চ নিয়ে উপরে উঠেছি, উঠে সব ঘর, এই ঘর ও ঘর সব খুঁজছি। হঠাৎ ল্যাবরেটরি রুমের ভেতর থেকে একটি ছায়ামূর্তি ছুটে বেরিয়ে এলো। সেই ছুটে আমার পাশ দিয়ে যেন চলে গেল, একটা ঠান্ডা হাওয়া গায়ে লাগলো আমার। আর সেই যে ছায়ামূর্তিটা ছুটে গেল, সে সরীসৃপের মতো হয়ে ছুটে গেল, গিয়ে একটা করিডরের সামনে গিয়ে ছায়ামূর্তিটা দাঁড়িয়ে গেল। রামমূর্তি তখন প্রফেসরদের বলছে, আমি টর্চটা নিয়ে এরম করে ছায়ামূর্তিটার মুখের ওপর ফেলার পর আমি যা দৃশ্য দেখেছি, আমার সারা শরীর বরফে হিম হয়ে গেছে। আমি দেখছি একটা বিভৎস দেখতে মানুষ, তার স্কেলিটনের মতো হাত দিয়ে ফ্রান্সিসের গলাটাকে শক্ত করে চেপে, যতক্ষণ না ফ্রান্সিসের প্রাণটা যাচ্ছে, ফ্রান্সিস ছটপট ছটপট করছে, পা দিয়ে দাপাচ্ছে, ততক্ষণ ও জোরে চেপেছিল। ফ্রান্সিসের যখন দেহটা একদম স্থির হয়ে গেল, নিথর হয়ে গেল, ফ্রান্সিসের প্রাণটা যখন আকাশে, নীল আকাশে মিলিয়ে গেল, তখন হঠাৎ সেই ছায়ামূর্তিটা ফ্রান্সিসকে করিডরে ফেলে তখন ছুটে সরীসৃপের মতো করে কোথায় অদৃশ্য হয়ে গেল। আমি সেই দেখার পর আমার আর কোনো জ্ঞান ছিল না। আমি ওইখানে অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম। এরপর বিজ্ঞান জগতের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বিজ্ঞানীরা, ডাক্তাররা শুরু করলো, কে মারল? এরা তো ভূত পেতে বিশ্বাস করে না, সায়েন্স কখনো ভূত পেতে বিশ্বাস করে না। তার বিচার এরা নিজেরাই করতে পারছে না। এরা নিজেদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল ফ্রান্সিসের মৃতদেহটা নিয়ে। কে হত্যা করতে পারে, কে হত্যা করলো? সারা মেডিকেল কলেজে আশেপাশে এই ফ্রান্সিসের মৃতদেহ নিয়ে আলোচনার গুঞ্জন উঠে গেল। মেজরের হার্নেলের একটা বিরাট চিন্তার বিষয় হয়ে গেল। সুনাম ধন্য একটা কলেজ, সে আসার পর কঙ্কাল চুরি হলো, তারপর ফ্রান্সিসের মৃত্যু। কে করল, কেনই বা করল? তদন্ত শুরু হলো, কিছুই পেল না। তারপর কলেজের প্রফেসররা রামমূর্তি সব জায়গা তন্ন তন্ন করে খোঁজাখুঁজি হতে হতে সে ফ্রান্সিসের দেহ, ফ্রান্সিসের ঘর যেখানে থাকে 4তলা হোস্টেলে, সেই চিলেকোঠা ঘর, সেই ঘরটায় গিয়ে দেখে সবাই অবাক। একই ব্যাপার, দেখে ফ্রান্সিস সেই ঘরে খাটের সামনে সব মানুষের হাড়ে ভর্তি,
আর মাথার কাছে সেই স্ক্যালিটনটা, কঙ্কালটা ঝুলছে। আর কিছু পেট ডাকিনি বিদ্যার বই, একটা গোল টেবিলের উপর 3-4টে মোমবাতি সেখানে লাগানো। পেট ডাকিনি বিদ্যা করত ফ্রান্সিস, এবং সেই নিয়ে পড়াশোনা করত পেট ডাকিনি বিদ্যা নিয়ে মেডিকেল কলেজে। তবে যারা ওদের সঙ্গে পড়াশোনা করত তারা বলেছিল কঙ্কালের দেহ নাকি, তারাই বলে এক স্থান থেকে আরেক স্থান গেলে তাদের আবহাওয়া হলে তারা রেগে যায়, তারা কিন্তু প্রতিশোধ নিয়ে নেয়। এবার শুরু হলো এই কঙ্কালের প্রত্যেকটা দেহ যেখানে ল্যাবরেটরিতে আছে তাদের বায়োডাটা খোঁজা। খুঁজতে খুঁজতে যে কঙ্কালের দেহটা ফ্রান্সিসের ঘরে রাখা ছিল সেটার নাম ছিল বায়োডাটা, তার লাইফ হিস্ট্রিতে ছিল, তার নাম ডোরাইস্বামী। ডোরাইস্বামী ম্যাড্রাসের এক কুখ্যাত খুনি ছিল, বহু লোককে খুন করেছে টাকার জন্য। লাস্ট টাইমে সে একদম জঘন্য লাইনে চলে গেছিল, লালসায় ভরে গেছিল তার শরীর। তারপর পুলিশের হাতে ধরা পড়ার পর তাকে উন্মুক্ত ময়দানে ম্যাড্রাসে, সেখানে যেখানে ফাঁসির মঞ্চ ছিল, সেই ফাঁসির মঞ্চে জনসমক্ষে তাকে ডোরাইস্বামীকে ফাঁসি দেওয়া হয় সেপ্টেম্বরের 1 সকালে। সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করেছে, দেখেছে ডোরাইস্বামীর মৃত্যুটাকে। তারা ধিক্কার জানিয়েছিল, কারণ তাদের নিকট আত্মীয়রা এসেছিল ডোরাইস্বামীকে যখন যেদিন ফাঁসি দেওয়া হবে, তারা সবাই ধিক্কার জানিয়েছিল ডোরাইস্বামীকে এইভাবে মারা হোক। আরো জানিয়েছিল, থুতু দিয়েছিল ডোরাইস্বামীর দেহের উপর। এরপর ওই ডোরাইস্বামীর দেহ যখন কঙ্কাল, একটা কঙ্কাল নিয়ে এসে পেট ডাকিনি বিদ্যায় করত, সেদিন নাকি ফ্রান্সিস ল্যাবরেটরিতে ঢুকেছিল আরেকটা কঙ্কালের মূর্তি আনতে, দুপাশে দুটোকে বসিয়ে রেখে পেট ডাকিনি বিদ্যায় এদের কাছে আসবে, কাছে নিয়ে আসবে। সেটা ডোরাইস্বামী বুঝতে পেরে গেল, তাই সেদিনকে তার নিজস্ব রূপ ধারণ করে, মানুষের রূপ ধারণ করে, পেটের রূপ ধারণ করে সেই ডোরাইস্বামীকে ল্যাবরেটরি থেকে টেনে হিঁচড়ে মারতে মারতে নিয়ে সে দৌড়ায় করিডোরের কাছে। সেইটাই রামমূর্তি টর্চের আলোয় দেখেছিল। রামমূর্তির আর তারপর কোনো জ্ঞান ছিল না। এ হলো ঘটনা, এ হলো তোমাদের গল্প, কিন্তু গল্প নয়, এটা হলো ঘটনা। তোমরা যদি কেউ এটাকে গল্প মনে করো তাহলে গল্প, যদি কেউ সত্য মনে করো তাহলে সত্য। যদি তোমাদের কেউ কোনোদিন ম্যাড্রাসে যাও তাহলে ম্যাড্রাসে গিয়ে মেডিকেল কলেজের লাইব্রেরিতে এখনো এর ইতিহাস হিস্ট্রি লেখা আছে ফাইলে, তোমরা পড়ে দেখতে পারো কবে কোন তারিখে এই ঘটনা ঘটেছিল। সেদিন খবরের কাগজে প্রত্যেকটা ম্যাড্রাস শহরে এই নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছিল, খবরের কাগজে এই ঘটনাটা বেরিয়েছিল মেডিকেল কলেজের উপর। কেমন লাগলো ঘটনাটা? যদি ভালো লাগে তবে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না, সাবস্ক্রাইব অতি অবশ্যই করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।